একটা অভ্যুত্থানের পর যখন একটা সরকার ক্ষমতার থেকে বিতাড়িত করে, তার রাষ্ট্রপতি যখন ক্ষমতায় আবার বসে থাকে, তখন রাজনৈতিক দলগুলো যখন বলে যে এই রাষ্ট্রপতি অপসারণ করতে গেলে সাংবিধানিক সংকট হবে, আবার কিছু রাজনৈতিক দল যাদের কোনো লোকজন নাই বললেই চলে, তারা আবার বলতেছেন রাষ্ট্রপতি অপসারণ দরকার, তবে সাংবিধানিক জটিলতা যাতে না হয় সেটাও খেয়াল রাখতে হবে। তাহলে ঐক্যবদ্ধ বা বিভক্তি করার ষড়যন্ত্র কোথায়? শুধু রাজনীতিবিদদের ভিতরে। এখানে আমজনতা বলতে কিছু নাই। আমজনতার সাথে কাজ কি? আমজনতা নিয়ে কি কোনো মিটিং হয়? আমজনতা নিয়ে কোনো মিছিল হয়? আমজনতা বলতে কিছু নাই। আমজনতা বলতে সকল যারা বলতে এরা হয়তো দেখা গেল যখন যারা একটু ভালো ফর্মে থাকে তাদের পিছনে ঘুরতেছে। আজকে ছাত্রলীগের বহু লোক আছে যারা নাকি এই সমন্বয়কদের পিছিয়ে ঘুরতেছে, কারণ তারা চিনবে না। প্রত্যেকে চিনবে তারা ডাকলে আসতেছে। তারা কারা আসতেছে? সামনে ঘুরে পরিচিত করতেছে নিজেকে, আমরা সমন্বয়কের সাথে আছি। তারা হতে পারে ছাত্রলীগ বা হতে পারে অন্য দলের কর্মী। হ্যাঁ, তবে বিএনপি জামাতের কর্মী হবে সেটা আমরা বিশ্বাস করতে চাই না। তাহলে আপনার বিভক্তিটা কোথায়? বিভক্তির রাজনৈতিক দলের মধ্যে আপনি ঐক্যমত্য হতে পারতেছেন না। এই বিভক্তি আপনাদের থাকবে। আপনারা রাষ্ট্রপতি সরাইতে পারতেছেন না। রাষ্ট্রপতি আপনার সরাইলে কি না সরাইলে কি আমার প্রয়োজন নাই বা আমি বুঝিও না। কিন্তু স্বৈরাচারী সরকার পতনের সাথে তার তো অপসারণ খুবই জরুরি ছিল। কেন আপনি ঐক্যমত্যে আসতে পারতেছেন না? 2 নম্বর হইল, এই রাজনীতিবিদদের সাথে যে আলোচনা হইতেছে তারা আমি দেখতেছি যে আমি তো কোনো পার্থক্য দেখতেছি না। জাতীয় পার্টির সমাবেশ হবে, আপনি কাউন্টার যাবেন, শান্তি মিছিল নিয়ে যাবেন, অথবা আপনাদের ইয়ে থাকবে। এখন প্রশাসন আপনার মাঠে নাই, আমরা লক্ষ্য করে দেখতেছি। আবার নির্বাচনের সংস্কার করবেন। আর সাধারণ লোকরই নিয়ে আপনার কথা বলতেছেন না কেন? আপনি জামাত ইসলামের আমির সাহেব বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আপনাদের কালকে যদি ক্ষমতায় দেওয়া হয়, কালকে বিএনপি যদি ক্ষমতা হয়, কীভাবে দ্রব্যমূল্যের মানুষের নাগালের বাইরে আসবে? কেন প্রশাসন মাঠে নামতেছে না? এখন যদি নির্বাচনের নামে, সংস্কারের নামে 1.5 বছর 2 বছর এই সরকার ক্ষমতায় থাকে, তাহলে 2 বছর ধরেই কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতে থাকবে? এটা কেমন কথা? কিংবা 2 বছর পরে যখন নির্বাচিত সরকার আসবে তখন আইন প্রয়োগকারী সংস্থা মাঠে নামবে, এখন নামতে পারবে না। তাহলে এই সরকারকে সমর্থন করতেছে কে? এই সরকারকে সমর্থন করছে জনতা। কিন্তু আমি দেখি রাষ্ট্র বলতে যা বোঝায়, রাষ্ট্র বলতে আমি বলবো রাষ্ট্রের যে বিভিন্ন অর্গান, যারা রাষ্ট্রীয় কাঠামোটাকে যারা পরিচালনা করে, সেই প্রশাসন বলতে যারা আছে তারা সরকারকে জাস্ট আইসোলেটেড করে রাখছে সরকার এবং প্রশাসনের মধ্যে। সেখানে আপনাদের ভূমিকা কি? কালকে আপনি নির্বাচন করে ক্ষমতায় আসলেই এই প্রশাসন নামবে, তারই বা কি গ্যারান্টি আছে? সুতরাং জনগণের ভাগ্য নিয়ে তো আপনারা সিনেমিনি খেলা করেন। একটা লোকেরও তো কথা নাই যে প্রশাসন মাঠে কাজ করতেছে না, প্রশাসনকে নামানোর কায়দা কি? পুলিশ মাঠে নামতেছে দেখতেছি তো আমরা, আপনারা নিজেরাও বোঝেন। তাহলে ষড়যন্ত্রকারী কারা? জাস্ট রাজনীতিবিদরা। কেন আপনি ঐক্যমত্যে আসতে পারেন? কেন বিপ্লবী সরকারের পতিত সরকারের একটা অংশ যাওয়ার পর সংবিধানের সবচেয়ে বড় পদ নিয়ে যে বসে আছে বহাল তবিয়তে? হোয়াট ইজ ইউর রোল? আপনার তো ভেরি মাচ কনফিউজিং অ্যান্ড কন্ট্রাডিক্টরি। আপনারা তো নন কোঅপারেট করতেছেন। আপনারা তো মনে করেন যে আন্দোলন করছিলেন, যে এই ছাত্র জনতা, সেই আন্দোলন থেকে আপনারা সরে গেছেন। এখন আপনারা বলতেছেন সাংবিধানিক সংকট হবে। সুতরাং এই ষড়যন্ত্রকারী কারা? বিভক্তির ষড়যন্ত্রকারী কারা? বাদ দিলাম আমি সমন্বয়ক, বাদ দিলাম আমি জাতীয় নাগরিক কমিটি, বাকি যারা রাজনীতিবিদ আছেন তারা ঐক্যমত্যে আসতে পারতেছেন না কেন? তারা ঐক্যমত্যে এসে কি করবেন চিন্তা করেন? ইউনূস সাহেবকে সরাই দিবেন না রাষ্ট্রপতিকে সরাই দিবেন? একটা জায়গায় তো আসতে হবে। এইভাবে তো সাধারণ মানুষ সাফার করতে পারে না। অথচ আপনারা সুন্দর সুন্দর কথা বলতেছেন প্রত্যেকে। বিভক্তিটা কারা করে আমি সেটা জানতে চাই। সাধারণ জনগণের কোনো ভূমিকা আছে এখানে? আম জনতা বলতে যা বুঝায় জাস্ট রাজনৈতিক দল। বিএনপি 5ই আগস্টের পরে আমরা দেখছি প্রায় বাংলাদেশের 60-70-75% লোক বিএনপির সমর্থক হয়ে গেছে। কিন্তু যখন আমরা দেখলাম বিএনপির মতো অত বড় একটা দল বলতেছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হতে পারে, তার পপুলারিটি অনেক কমে গেছে। এখন যদি বিষয়টা এমন হয় যে এই যে যারা জাতীয় নাগরিক কমিটি করছে তারা পার্টির রূপ দিবেন, সমন্বয়কটার সাথে মিলে ইতিমধ্যে কথা উঠছে তারা কি কিংস পার্টি হতে যাচ্ছে কিনা। আপনাদের কিংস পার্টি হতে যান, আপনাদেরকে তো অন্যান্য রাজনীতি দল সমর্থন করবে না। অ্যাবসার্ড। কেননা ইতিমধ্যে বাজারে ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র শিবির, জাতীয় ছাত্র সমাজ, যা কিছু বলি না কেন সব আছে। তার ভিতরে যারা আজকে ছাত্র সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলন করেন, আমি দেখি সেখানে 3টা পার্ট হয়ে গেছে। একটা পার্ট হলো সমন্বয়করা বা বৈষম্য বিরোধী, আরেকটা পার্ট হলো জাতীয় নাগরিক কমিটি, আরেকটা পার্ট হলো সরকার। আবার এই সরকারের সাথে এরা ওতপ্রোতভাবে জড়িত সেটা বোঝা যায়। তাহলে তাদের কি এখতিয়ার আছে? তার আলোচনায় বসে রাজনৈতিক দলগুলোর সাথে তারা সলভ করবে কিভাবে?
কি ঐক্যমত্যটা কি? এখন ধরা যাক বিএনপি আইসা আবার সমন্বয়কদের সাথে যোগ দিয়ে বলল আমাদের রাষ্ট্রপতি অপারেশন করা দরকার। অপসারিত কিভাবে হবে, কোন পদ্ধতিতে? রাষ্ট্রপতি যদি পদত্যাগ না করে, রাষ্ট্রপতির সাথে প্রশাসন আছে, আমি দিব্যি দেখতে পাচ্ছি রাষ্ট্রপতির সাথে প্রশাসন আছে। আমি আবারও বলছি, রাষ্ট্রপতি গেলে কি আর না গেলে কি আমার কিচ্ছু আসে যায় না। যারা রাজনীতি করেন, যারা ভোটের রাজনীতি করতে চান, ভোটে ফেরত যেতে চান, তাদের জন্য আমি বলতেছি। তাহলে কালকে যদি একটা নির্বাচন হয়, কিভাবে নির্বাচন হবে? এখন যদি জাতীয় রিটের মাধ্যমে যদি আবার তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসে, তাহলে কি এই সরকার, ওই তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসার মানে হচ্ছে সেই 90 ডেজের মধ্যে নির্বাচন দিয়ে তারা চলে যাবে? চলে গেলে কি হবে সেটা তুমি আগেই বলেছি। কালকে চলে গেলে কি হবে? রাষ্ট্রপতি কে হবে? রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি তো আছে, তাকে আপনারা অভিশংসন করবেন বা সরিয়ে দেবেন। তাতে 2/3 মেজরিটি লাগবে। আর সে পর্যন্ত বসে থাকলে আপনাদের যে আন্দোলন, সে আন্দোলন তো কনফিউজ এবং কন্ট্রাডিক্টরি। তার মানে সেই সংবিধানের অধীনে আপনারা নির্বাচন করতে চান। আবার ইউনূস সাহেবকে পর্যাপ্ত সময়ও পাচ্ছে না। আবার ইতিমধ্যে তার লাইফ টাইমে এই গত 2 মাসে প্রায় 65 জন নিহত হয়েছে, কোনো কোনো পত্রিকা বলতে 117 জন নিহত হয়েছে। আমরা তো ভাই লাশ দেখতে চাই না। এই সমস্ত খোরা অজুহাত চলবে না। সে তত্ত্বাবধায়ক সরকার বলেন, রাজনৈতিক দলগুলা বলেন, খোরা অজুহাত। একটা লোকের যদি প্রাণ যায়, তারপরে আপনার বহাল তবিতে আরও 2000 লোক মারা যাবে, তারপরে আপনি সংবিধান সংশোধন করবেন, ইলেকশন কমিশন করবেন, তারপরে নির্বাচন দিবেন। ওই পর্যন্ত জনগণ বসে থাকবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতে থাকবে। এটা তো হয় না, এটা তো হয় না। এই দুইটা ভাইটাল জিনিস আপনাদেরকে করতে হবে। কেন রাজনীতির ঐক্যমত্য হচ্ছেন না? সবাই কি আপনারা লুটেরা না লোভী, না কি আপনারা চান কি? ঐক্যমত্যে আসতে পারতেছেন না কেন? দলমত নির্বিশেষে ঐক্যমত্যে আসতে পারতেছেন না কেন? যে হয় প্রেসিডেন্ট থাকুক, ভালো কথা, রাখেন, রাইখে আপনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমান, দ্রব্যমূল্য নাগলের মধ্যে নিয়ে আসেন, প্রশাসনকে মাঠে নামান। আর নয়তো যে সংবিধান আছে সেই সংবিধানে নির্বাচন দিতে হবে বলে চাপ দেন এই সরকারকে। ইনফ্যাক্ট রাজনীতিবিদদের তো কিছু করার নেই। আমি দেখি সবাই বসে আছেন প্রশাসনের আশায়। প্রশাসন কোঅপারেট করে যদি আপনার প্রেসিডেন্টকে সরাই দেয়, প্রশাসন কোঅপারেট করে যদি ইউনূস সাহেবকে সরাই দেয়, এই প্রশাসনের উপর নির্ভরশীল আপনার সবাই। আমি দেখতেছি তো, প্রশাসনের বাইরে আপনি কি নই। যেদিকে প্রশাসন সেই দিকে। আজকে যে দল বলতেছে রাষ্ট্রপতির অপসারণ হইলে সংবিধান সংকট হবে, ইট ইজ পিওর প্রশাসন আছে বলে তাদের পাশে। প্রশাসন কালকে সরে যাক, যদি রাষ্ট্রপতি পদত্যাগ করে, তখন কি বলবেন? তখন তো কিছু বলার থাকবে না। সো ইট ইজ ভেরি পেইনফুল। এই যে জাতীয় বিভক্তির কথা বল, জাতিকে বিভক্ত করছে, এটা রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক দলগুলা করতেছে। আপনারা নতুন সমন্বয়কদের মানতে পারতেছেন কি, সে ব্যাপারেও কথা বলেন না। সব আপনারা করেন, ঘুরে ফিরে শুধু পাওয়ারে যাবেন। জনগণের 12টা বাজুক। অনতিবিলম্বে দুটো কাজের জন্য আমি রিকোয়েস্ট করতেছি। নাম্বার 1, কবে নির্বাচন দিবেন? অনিশ্চিত জগতে থাকেন আপনারা, নো প্রবলেম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটাকে নাগালের মধ্যে নিয়ে আসতে হবে। নাম্বার 2, মাঠে প্রশাসন নামতে হবে। সাধারণ জনগণের গায়ে যাতে একটা আঁচড় না পড়ে এই রাজনীতির নামে, এটা জাতির জন্য খুবই জরুরি। এই মর্মে সিদ্ধান্ত আসুক, দ্রুত কাজ করেন, নয়তো আমরা আমাদের মুখ খুলতে থাকবো। একটা পরিষ্কার বিরোধী লোক হিসাবে আমরা দাঁড়াবো। আমি ব্যক্তিগতভাবে আমার বক্তব্য থেকে সরবো না। এই তত্ত্বাবধায়ক, এই অন্তর্বর্তীকালীন সরকার হন আর রাজনৈতিক দল হন, আপনারা ঐক্যমতে না আসতে পারলে জাতি সাফার করতে পারবে না। আর আপনারা ক্ষমতা আসলে পরে, রাজনৈতিক দল ক্ষমতা আসলে পরে সবকিছু ঠিক হয়ে যাবে, এই কারিশমাটা বলে দিলে আমরা ইউনূস সাহেবকে সরানোর জন্য যত কিছু বলা লাগে আমরা সারাদিন সকাল বিকাল বলবো, সাধারণের দিকে তাকিয়ে। সুতরাং কি করবেন? রাজনীতিবিদরাও ভাবেন এবং তত্ত্বাবধায়ক সরকার সবাই মিলে বসেন। না হলে আমির সাহেব বলেছেন ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে, অর্থাৎ আপনি জানেন ষড়যন্ত্র কোথায় হচ্ছে, সেদিকে আপনি খেয়াল রেখে কাজ করুন এবং এটা করবেন বলে আমরা আশাবাদী। এখন একটা কথা চলছে বাংলাদেশে, 24-এর যে সরকার চলে গেল, তার যে ঘটনা পরিক্রমা যেভাবে ছিল 5 আগস্ট পর্যন্ত, সেটাকে নানানজনে নানাভাবে ব্যাখ্যা করা হচ্ছে। কেউ বলছে অভ্যুত্থান, কেউ গণ অভ্যুত্থান, কেউ বলছে বিপ্লব, এইরকম কতগুলা বিষয় আছে। সেই আলোকে আমি কয়েকটা কথা বলবো আর কি। বাংলাদেশে আসলে খুব সংক্ষেপে যদি বলি, বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, এবং আমি মনে করি আমলাতান্ত্রিক অভ্যুত্থান যেটা
ব্যুরোক্রেটিক বিপ্লব যেটা, সেটাও হয়েছে বা অভ্যুত্থান হয়েছে, এবং 24-এ যেটা হয়েছে সেটাকে আমি যদিও একটু বিপ্লব বলতে চাই, নানানজন হয়তো নানান সংজ্ঞা দিবেন। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আমি বলে আসি কিভাবে আমরা যদি অভ্যুত্থান ওটাকে বলবো যেটা কেউ জানতে পারে না। কেউ জানতে পারে না মানে কি? শুধুমাত্র গুটি কতক লোক, হাতে গোনা কিছু লোক যারা এর ভিতরে সম্পৃক্ত থাকবে, তারা ছাড়া কেউ জানবে না। এইরকম বিষয়গুলাকে সাধারণত অভ্যুত্থান বলা হয়। যেমন আমরা যদি ৭৫ সালের 15 আগস্টে যে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলেন, এটা পরিষ্কার একটা অভ্যুত্থান বলা চলে, কোনো সন্দেহ নাই এটা অভ্যুত্থান, এবং কাকপক্ষী কেউ টের পায়নি, হাতে গোনা লিমিটেড কিছু লোক এগুলো করেছে। আবার এই একইভাবে যদি আমরা যাই সেই জিয়াউর রহমান সাহেবের যে 81 সালে করা হইলো, হত্যা করা হলো, সেটাও কিন্তু পরিষ্কার অভ্যুত্থান। এবং এটা সাধারণত এমন সময়ে করা হয় যেটা মানুষগুলো কল্পনা করতে, চট করে মানুষ সংবাদ পায়। এবং এই ধরনের যে অভ্যুত্থানগুলা, সেটা কখনো কখনো কেন হয়? সাধারণত এই সমস্ত অভ্যুত্থানগুলাতে আমার কাছে মনে হয় যে ডোমেস্টিকের রাজনীতির সাথে ইন্টারন্যাশনাল রাজনীতির সম্পৃক্ত তা থাকে বলে মনে হয়। কারণ আমরা যদি ভূ রাজনীতি সবকিছু চিন্তা ভাবনা করি, সবসময় প্রতিবেশী দেশের রাজনীতি, বিশ্বের রাজনীতি, তারপরে আন্তর্জাতিক রাজনীতি, নদী নিয়ে রাজনীতি, সব যদি আমরা মিলাই সবকিছু, তাহলে মনে হয় যে একটা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল বিষয় থাকতেও পারে। বাট এই সমস্ত ঘটনায় কি হয়, কখনো কখনো মানুষরা খুব অ্যাকসেপ্ট করে ইজিলি। যেমন বঙ্গবন্ধুর যে অভ্যুত্থানটা হয়েছিল, সেটা কিন্তু ওই মুহূর্তে বাংলাদেশের সমস্ত মানুষ অ্যাকসেপ্ট করেছিল, যার জন্য সেটা নিয়ে পরে শেখ হাসিনা আফসোস হয়েছে অনেক যে তার পিতার জন্য কেউ মাঠে নামেনি, এই ধরনের। আবার যদি আমরা জিয়াউর রহমানের দিকে যাই, দ্যাট ওয়াজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল। অর্থাৎ তাহলে কেন হইল? অর্থাৎ তার মানে জনগণ ফ্যাক্টর না। জনগণের যে গুরুত্ব দিয়ে যদি রাখতো, তাহলে তো জিয়াউর রহমান সাহেবকে মারতো না। আবার জনগণের কাছে বিরূপ হইলেই যে মেরে ফেলবে, তাহলে তো অনেকেরই অনেক আগে মেরে ফেলতে পারতো। বিষয়টা হচ্ছে তা না, বিষয়টা হচ্ছে অন্যান্য রাজনীতিও থাকে, কিন্তু অভ্যুত্থান হইলো এগুলো, এই হত্যা, জিয়াউর রহমান হত্যা, বঙ্গবন্ধু হত্যা। তারপরে যদি আমরা সংক্ষেপে চলে আসি এরশাদ সাহেবের, যেটা এরশাদ সাহেবেরটা কি হয়েছে, সেখানে এরশাদ সাহেবের বিরুদ্ধে বাংলাদেশের মানে দলমত নির্বিশেষে সবাই নেমে এসেছে, এবং এই যে নেমে এসেছে সেটা কিন্তু দৃশ্যমান ছিল। মানে আন্দোলন হচ্ছে, ডাক্তার মিলন হত্যা হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, টুকটাক নানান ঘটনা ঘটেছে, নানান হত্যা হয়েছে, আন্দোলন চলমান ছিল। যার পরিপ্রেক্ষিতে একটা সময় আজকের যে প্রতিষ্ঠিত দল, যদি তখনকার দল যদি বলি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং তার সাথে ছাত্র জনতা সবাই যখন মাঠে নেমে গেছে, তখন একটা সিদ্ধান্ত হলো যে তিনি পদত্যাগ করবেন। সে যে প্রক্রিয়ায় করেন সেটা ভিন্ন কথা। শাহাবুদ্দিন সাহেবকে আনলেন, ক্ষমতা হস্তান্তর করলেন, তারপর উনি চলে গেলেন। এটা হইল গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের পর সাধারণত যেটা হয় সেটা হইলেই যিনি ক্ষমতা হস্তান্তর করে চলে যান, বাধ্য হন, তিনি সাধারণত বিচারের মুখোমুখি তাকে হতে হয়। এরশাদ সাহেবও তাই হয়েছেন। তবে অন্য ব্যাখ্যায় আমি যাব না, বাট ইমিডিয়েটলি আফটার এরশাদ যদি শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতা আসতো, তাইলে হয়তো এরশাদের জেলে যাওয়া নাও লাগতে পারতো, কিংবা হয়তো বা যেত না। সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না। পাশাপাশি যদি আমরা খালেদা জিয়ার যে ৯৬ সালে যে একটা নির্বাচন করলো, যে নির্বাচনটাকে কেন্দ্র করে অনেক আন্দোলন হলো এবং একটা পর্যায়ে তাকে ক্ষমতা ছেড়ে দিতে হলো, তখন কিন্তু এই বিষয়টা একেবারে খুব ছোট্ট পরিসরই এটা ছিল, কিন্তু একটা আন্দোলন ছিল যে ওই যে কেয়ারটেকারের দাবি টাবি ইত্যাদি বিষয় নিয়ে সিরিয়াসলি। সেটা কখন চূড়ান্ত হয়ে গেল, যখন আপনার আলমগীর, মহিউদ্দিন খান আলমগীর, উনি যখন মেয়র হানিফের তৈরি করা জনতার মঞ্চে সেক্রেটারির সমস্ত অলমোস্ট 85% আমলা কর্মচারী তাদেরকে নিয়ে উনি যখন জড়ো করলেন, তখন বেগম খালেদা দেখলেন যে না, এটা জনগণের অভ্যুত্থান না হলেও একটা আমলাদের একটা অভ্যুত্থান হয়ে যাচ্ছে, যেটাকে আমরা ব্যুরোক্রেটিক অভ্যুত্থান বলতে পারি। অর্থাৎ রাষ্ট্রের সমস্ত অর্গান যদি কলাপস হয়ে যায়, তখন তো আর রাষ্ট্র চালানো যায় না। এটা বেগম খালেদা হয়তো বুঝতে পারছিলেন খুব দ্রুত। যাই হোক, উনি বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে দেওয়ার পক্ষপাত ছিল, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার দিলেন, নির্বাচন হলো, নির্বাচনে পরাজিত হলেন, চলে গেলেন। এটাকে বলা যায় আমলাতান্ত্রিক অভ্যুত্থান। এরপর যদি আমরা শেখ হাসিনার এখানে আসি, তাহলে কি হলো? শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন কিন্তু 10-12 বছর চলছিল, কিন্তু ইনফ্যাক্ট কিছুই করা যাচ্ছিল না।
সে এমন একটা স্বৈরাচার হয়ে উঠলো তাদের আমলাদের মানে সহযোগিতা নিয়ে। তখন রাস্তায় যখন এই আন্দোলন চলে, বিএনপির আন্দোলন চলুক, জামাতের আন্দোলন চলুক, নানা আন্দোলনের আমন্ত্রণ চলুক, তার আড়ালে যে একটা ঘটনা ঘটতেছিল এটা গোয়েন্দা চক্ষু ফাঁকি দিয়ে ঘটে গেল। এবং ঘটে যাওয়ার পর যেটা হলো, উনি কিন্তু ক্ষমতা ছেড়ে চলে গেলেন, পালিয়ে গেলেন। তার মানে হচ্ছে কি, কাউকে দায়িত্ব দিয়ে যাননি। এই যে কাউকে দায়িত্ব দিয়ে যাননি এবং যে ঘটনাটা ঘটলো 36শে জুলাই, আমি বলছি না আন্দোলন আগের গুলো হয় নাই, আগের আন্দোলনটাও চলছিল 10 বছর যাবত বা 12 বছর যাবত, কিন্তু আন্দোলনের পাশেই আনসিন যেটা চলতেছিল এবং যেটা চট করে যখন বিস্ফোরণ হওয়ার পর তাকে দেশ থেকে বের করে দিতে কিংবা চলে যেতে তিনি বাধ্য হলেন, এটাকে আপনি বলতে পারেন বিপ্লব। এখন প্রশ্ন হচ্ছে, ওই 5 তারিখে কিন্তু বিপ্লব হয়েছিল, সেই বিপ্লব এখনো বহাল আছে কিনা সেটা ভিন্ন আসপেক্ট, কিন্তু এটা ছিল বিপ্লব। এই হলো আমার মোটামুটি হিসাব। এখন এখান থেকে শিক্ষণীয় বিষয়টা কি? শিক্ষণীয় বিষয়টা হলো এই যে ছাত্ররা, ইউনূস সাহেব বলছে এই ঘটনার 5 তারিখের পর ইউনূস সাহেবরা নিয়োগ দিয়েছে কারা? ছাত্ররা। কিন্তু ছাত্র যখন নিয়োগ ছিল, কি এজেন্ডা ছিল আমরা কিন্তু জানতাম না বা জানি না। কিন্তু আজকে যখন সংস্কার, বিচার, নির্বাচনের কথা বলতেছে, সংস্কার, বিচার, তারপর নির্বাচন, তখন মনে হয় ছাত্র হয়তো এই এজেন্ডাগুলো দিছিল, আমি তর্কের খাতিরে ধরে নিলাম। কিন্তু ইউনূস সাহেব যখন দায়িত্বে বসলেন, রাষ্ট্রের দায়িত্বে, তখন কিন্তু তিনি শুধু ওই এজেন্ডার ভিতরে থাকতে পারেননি। কারণ দেশের দায়িত্বে ক্ষমতায় বসার সাথে সাথেই কিন্তু অন্যান্য এজেন্ডা এসে যায়, ডোমেস্টিক বহু এজেন্ডা এসে যায়, আন্তর্জাতিক এজেন্ডা এসে যায়, বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা এসে যায়, সবকিছু মিলে দাবা খেলার মতো খেলতে হয়। যেমন সেই এজেন্ডাগুলোর ভিতরে রাষ্ট্রপতি অপারেশন করা যাবে না, এটা যখন চলে আসলো, ছাত্র তুলতে গিয়ে ব্যর্থ হলো, সরাতে গিয়ে ব্যর্থ হলো। এইভাবে যদি আমরা চিন্তা করি, এখন এজেন্ডা এত বেশি আসছে, এখন ইউনূস সাহেব দেশও চালাবেন, সংস্কার করবেন, বিচার করবেন, তারপর নির্বাচন দিবেন। এই ক্ষেত্রে এই যে এজেন্ডাগুলোর সাথে সাংঘর্ষিক হতে পারে ছাত্রদের এজেন্ডার সাথে। আবার ছাত্রদেরকে বেশি ফলো করতে গেলে তার এখানে রাজনৈতিক যে আন্দোলন, রাজনৈতিক দলের সাথে তার সমন্বয়, সবকিছু মিলে কি হয়, ওনাকে এখন বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন সাকসেসফুলি করতে হচ্ছে। তাতে যদি আজকে ইউনূস সাহেব ছাত্রদেরকে বাদ দিয়ে দিতে হয়, বাদ দিয়ে যদি দেখে তার এজেন্ডা ইউনূস সাহেবের বিচার, সংস্কার এবং নির্বাচন, এইটা সহজ হয়, আরো এজেন্ডা ওনার কাছে যেটা আছে ভূ রাজনৈতিক এজেন্ডা, সবগুলো মিলে যদি সহজ করা যায়, তাহলে ছাত্রদের কাছ থেকে তার ডিস্টেন্স হতেও পারে। আর যদি হয়ে যায় তাহলে ছাত্ররা কিন্তু একটা অসহায় জায়গায় পড়বে, কারণ ছাত্রদের কিন্তু ইনফ্যাক্ট কোনো গার্জিয়ান নাই। তো ছাত্রের জন্য সিম্পল অ্যাডভাইস, আপনার দল করেন, যা খুশি তাই করেন, ডোন্ট ডিপেন্ড অন ইউনূস সাহেব। কারণ ইউনূস সাহেব এখন এমন একটা জায়গায় পড়ে যাবে, আপনার দিক তাকানোর সময় নাও থাকতে পারে, কারণ তার বহুমুখী এজেন্ডা আছে। আপনাকে দেখতে গেলে অন্যান্য এজেন্ডায় তার আরো বেশি ক্ষতি হতে পারে। সুতরাং ছাত্ররা নিজের গতিতে নিজে চলবেন, আপন গতিতে আপনারা চলবেন। যদি আপনাদের গায়ে শক্তি থাকে, মানে রাজনৈতিক শক্তি বাড়াইতে পারেন, রাজনীতি করবেন। আর আমি আগেও বলছি, আপনাদের বার্তা হইল স্বচ্ছতা। আপনার টাকা পয়সা থেকে দূরে থাকতে পারলেই, আমি একদম শুরুতে বলছি, আপনাদের যদি স্বচ্ছতা না থাকে আস্থা করে নিক্ষেপ হবেন। ইতিমধ্যে আসিফ সাহেব আর একজনকে এই মুহূর্তে নামটা মনে নাই, যাই হোক, তাদের উপদেষ্টা, তাদের যে একান্ত ব্যক্তিগত সহকারী ছিলেন, তাদেরকে সেখান থেকে সরাইয়ে দেওয়া হয়েছে। এনসিপির বহু লোকের দুর্নীতির দায়ে সরাইয়ে দেওয়া হচ্ছে। তো সবকিছু মিলে ট্রান্সপারেন্সি না থাকলে আস্থা করে নিক্ষেপ হবেন, কারণ ঘুরে ফিরে ঘটনার ক্ষমতা এবং টাকা এই দেশটাকে লুটিপুটে খেয়েছে শেখ হাসিনা গংরা। সুতরাং আপনারা সেই একই ধারাবাহিকতা যান। আমি আগেও বলছি, এখনো বলছি, স্বচ্ছতা না থাকলে আপনারা আস্থা করে নিক্ষেপ হবেন। তবে আপনাদের এটাকে যদি ধরতে হয়, স্বচ্ছতার মধ্যে থাকেন। আপনাদের বিপ্লব যে এখনো শেষ হয়ে গেছে তা কিন্তু নয়। আমি জানি না সেটা পারবেন কিনা। তবে যদি কোনো কারণে এই বিপ্লব, এই ডিস্টারবেন্স, এই নির্বাচন করতে দিবেন না, এই সমস্ত বক্তব্য নিয়ে যদি ইউনূস সাহেব নির্বাচনের তফসিল ঘোষণা করেন, তারপরে যদি কোনো কারণে নির্বাচন না হয়, সেরকম যে একটা পরিস্থিতি হয়, তাহলে তৃতীয় পক্ষের কিন্তু আবার এখানে আসার সম্ভাবনা আছে। তৃতীয় পক্ষ আসলে কিন্তু আবার 2-4 বছর ঘাপলা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যারা স্টাবলিশ দল আছেন, যারা নির্বাচন করবেন এবং নির্বাচন মুখী এবং নির্বাচন করলে যারা ক্ষমতায় যাবেন আশা করেন, তাদের নৈতিক দায়িত্ব ইউনূস সাহেবের সাথে কিভাবে সুসম্পর্ক বলি তথা ডিপ্লোম্যাটিক কৌশল বা রাজনৈতিক কৌশলের মাধ্যমে কি করে নির্বাচনটা আদায় করে নেওয়া যায়, সেই দিকে তাদেরকে থাকতে হবে। যদি এই ছাত্ররা যেভাবে নির্বাচন করতে চায় না, এই সমস্ত ব্যাপার যদি চলে আসে সামনে, আর যদি কোনো কারণে নির্বাচন বানচাল হয়ে যায়, তৃতীয় পক্ষ ক্ষমতা নিয়ে যায় আবার, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন থেকে বঞ্চিত হবেন আপনারাও। সুতরাং এনসিপির যেমন নিজের উপরে ভর করে চলতে হবে, ইউনূস সাহেবের ভরসা ছেড়ে দিতে হবে। কারণ তার এজেন্ডা এখন বাংলাদেশকে কেন্দ্র করে সারা বিশ্বের এজেন্ডা তার কাছে।
আপনাকে নিয়ে ভাববার সময় নাই। আর আপনাদের জনগণের কাছে আগাইতে হলে আপনার স্বচ্ছতা নিয়ে আগাইতে হবে, প্রি কন্ডিশন। আপনি হোটেল ভাড়া নিবেন, হোটেলটা কে দিছে তার নামটা আপনি পরিষ্কার করে দেন। ইফতার খাওয়াবেন কিংবা একটা ডিনার করাবেন, কত টাকা লাগছে মিস্টার XYZ দিচ্ছেন। মিটিং এ গেছেন, গাড়ি দিচ্ছেন মিস্টার XYZ, এগুলো ক্লিন। ডোন্ট টাচ মানি। কাইন্ড নিয়ে আপনি সুবিধা নেন, সেটারও সীমা থাকতে হবে, স্বচ্ছতা রাখতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলের প্রতি আমার আলোচনা করি, সেই হিসাবে আমি যেটা বুঝি, নির্বাচন নিতে হলে কিন্তু ইউনূস সাহেবের কাছ থেকেই নিতে হবে। যদি ইউনূস সাহেবের কাছ থেকে নির্বাচন নেওয়া না যায়, তাহলে কিন্তু আবার ছিটকে পড়তে হবে নির্বাচন থেকে 2-4 বৎসরের জন্য। সুতরাং রাজনৈতিক দলের কাছে আমরা চাই যে আপনারা নির্বাচন নিয়ে দেশটাকে স্থিতিশীল করতে চাইলে সুন্দরভাবে কিভাবে সংস্কার কম বেশি যাই হোক করে নির্বাচনটা আদায় করে নেওয়া যায় ইউনূস সাহেবের কাছে, সেদিক থেকে লক্ষ্য রাখতে হবে। সুতরাং রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব ইউনূস সাহেবের কাছ থেকে নির্বাচনটা আদায় করে নেওয়া, আর ছাত্রদের যারা দল করেছেন নতুন, তাদেরও কিন্তু নৈতিক দায়িত্ব আপনাদের নিজের উপরে দাঁড়ানো। আপনারা অন্যের উপরে ভর করে দাঁড়াবেন সরকারের উপরে। আপনাদের 2জন উপদেষ্টা কিন্তু এখনো সরকারের মধ্যে আছে, আমি ঠিক জানি না, তারাও যদি বের হয়ে আসে, আইসে যদি একত্রে দাঁড়াইতে পারেন দাঁড়ান, নয় ওই ভিতরে 2জন, বাইরে 2জন, ভিতরে 2জন, সরকারে 2জন, এভাবে রেখে আপনি এগুতে পারবেন না। এবং আপনাদের ওই 2জন যে উপদেষ্টা যারা আছে, তারা যদি ইমিডিয়েটলি এসে যদি সত্যি সত্যি দেশ সেবা করতে চায়, তাহলে তাদেরকে নিয়ে এসে দল গঠন করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন। ইউনূস সাহেবের কিন্তু কারো দিকে তাকানোর সুযোগ হবে না এই কারণে, কারণ সে যে এজেন্ডাই নিয়ে আসুক, ক্ষমতায় বসার পর এজেন্ডা থেকে সীমা থাকে না। সব এজেন্ডা ম্যানেজ করতে গেলে অনেকেই বাদ পড়তে পারেন, কার দিকে কে খেয়াল রাখবে, এটা মাথায় রেখে কাজ করতে হবে।